এবার আশুলিয়ার বাইপালে ৩.৩ মাত্রার ভূমিকম্প। ঢাকা নরসিংদীতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতে তোড়জোড়। পিআর নিয়ে সুর নরম করে ভোটের পথে জামাত, বলছে বিএনপি ধর্মকে ব্যবহার করে ফায়দা নেয়ার অভিযোগ। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক। কিছুক্ষণের মধ্যে ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা, ৩ চুক্তির আশা। বড় দেশের সঙ্গে সম্পর্কে গুরুত্ব পাবে জাতীয় স্বার্থ, সব হবে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। হোয়াইট হাউসে ট্রাম্প মামদানি বৈঠক। নিউ ইয়র্কে উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের আশা। এবং ঢাকা টেস্টে জয়ের পথে বাংলাদেশ, দেশের হয়ে সর্বোচ্চ উইকেট তাইজুলের। দ্বিতীয় ইনিংসে 4 টাইগারের অর্ধশতক। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার 24 ঘন্টা না পেরোতেই ঢাকার বাইপাইলে ফের কম্পন অনুভূত হয়েছে। শনিবার সকাল 10:36 12 সেকেন্ডের এই কম্পন রেকর্ড করা হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.3। আবহাওয়া অধিদপ্তর জানায় এটি একটি মৃদু মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ঢাকার বাইপাইল। শুক্রবার সকালে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। এতে অন্তত 10 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয় 6 শতাধিক মানুষ। ভূমিকম্পের পর আবারও সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে চায় রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ। শনিবার সকালে পুরান ঢাকার কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে যান সংস্থাটির কর্মকর্তারা। তবে 3টি ভবনের কোনো মালিকেরই দেখা পাননি তারা। সাংবাদিকদের রাজুক চেয়ারম্যান জানান, ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সব ভবনের তথ্য নেওয়া হচ্ছে। শুক্রবার ভূমিকম্পে পুরান ঢাকার বংশালের কসাইটুলির এই 7তলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে নিহত হন 3 জন। একদিকে ভূমিকম্প, অন্যদিকে এমন মর্মান্তিকভাবে 3 জনের মৃত্যু। এমন ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। তোরটা যখন ওই ভাইয়া পড়ছে তখন মানুষ আতঙ্কিত হয়ে গেছে। ভাড়া ছিল না, অল্প ছিল, কিন্তু আস্ত করে দিছিল। এরকম হয়ে আসছে কবে থেকে? না, এই কালকা থেকে। শনিবার সকালে ভবনটি পরিদর্শনে আসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তারা। 3 ভাই বাড়ির মালিক, তবে ভূমিকম্পের পর থেকেই পলাতক তারা। এরপর কর্মকর্তারা কথা বলেন ভবন মালিকের পরিবারের এক নারী সদস্যের সঙ্গে। সব ছেলেরা তো কথা বলে, আমরা তো ওইগুলো ব্যাপার করে 3 ভাই আসতে বলেন, আমাদের ওরা তো কন্টাক্টে নাই। রাজুক চেয়ারম্যান বাড়ির নকশা চাইলে দেখাতে পারেননি ভবন মালিকের স্ত্রী। চেয়ারম্যান জানান, 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবন সিলগালা করা হবে। রেলিং তৈরিতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কথা জানান তিনি। হয়তো 5তলা প্ল্যান পার আছে, হয়তো এটাকে 7তলা করছে বা 6তলা করছে। আবার একটু বলিনি, আবার হয়তো যেই জায়গাটা সেটব্যাক দেওয়া ছাড়ার কথা সেটা ছাড়েনি। কসাইটুলিতে আরো 2টি বাড়ি হেলে গেছে ভূমিকম্পে। নয়া বাজারে লাগোয়া 3টি বিল্ডিং এর একটিতে ধরেছে ফাটল। ফাটল ছিল না, সামথিং ফাটল ছিল, কিন্তু এখন আর কি অনেকটা ফাটল বাড়ছে আর কি। পুরো ঢাকাকে সুন্দরভাবে বসবাসের উপযোগী করতে চাই, তাহলে আপনাদের সহযোগিতার প্রয়োজন। আমরা চাই না কোনো দলের চাই না। রাজুক চেয়ারম্যান জানান, ঢাকার ঝুঁকিপূর্ণ সব ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এটাকে শনাক্ত করে তখন আমরা দেখবো যে কোনটা একদমই চলবে না, কোনটা ভেঙেই ফেলতে হবে, রেট্রোফিটিং করে এটা কোনটা রাখা যাবে, কি পদ্ধতিতে রাখা যাবে, আমরা সেই ব্যবস্থাটা করব। ভূমিকম্পে রাজধানীতে আহত হন অনেকেই। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তারা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এদিকে নরসিংদীতেও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতে মাঠে নামছে গণপূর্ত বিভাগ। এছাড়া হেল্পলাইনের মাধ্যমে সেবা এবং হতাহতদের সহযোগিতায় কাজ করছে
জেলা প্রশাসন। শুক্রবার সকালে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। জেলাটিতে এ পর্যন্ত বাবা ছেলে সহ 5 জন নিহত হবার খবর পাওয়া গেছে। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপর ট্রান্সফরগুলোর বেশিরভাগ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া শহরের গাবতলী এলাকার 6 তলা নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একতলা ভবনের ওপর পড়েছে। সব মিলিয়ে জেলার শতাধিক ভবন কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। দেশের 3টি প্রধান ভূফাটলের মধ্যে একটি আছে মধুপুরে, যেটি মধুপুর ফল্ট নামে পরিচিত। এ কারণে টাঙ্গাইল, ঢাকা সহ সারা দেশেই উচ্চমাত্রার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। তবে ঝুঁকি থাকলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ কিংবা প্রস্তুতি নেই অভিযোগ টাঙ্গাইলবাসীর। বড় মাত্রার ভূমিকম্পন হলে রাজধানী সহ বহু ভবন ও মানুষ হতাহত হবে বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভূপ্রাকৃতিক কারণে বাংলাদেশ 3টি গতিশীল প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যার পারস্পরিক নড়াচড়ায় টেকটনিক ফাটল তৈরি হয়, যা ফল্ট বা ভূচ্যুতি নামে পরিচিত। আর এরাই ভূমিকম্পের প্রধান কারণ। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, দেশে প্রধান যে কয়টি ভূমিকম্প ফল্ট বা ভূচ্যুতি রয়েছে তার মধ্যে অন্যতম বিপজ্জনক ফল্ট টাঙ্গাইলের মধুপুর, যা রাজধানী থেকে মাত্র 70 মাইল দূরে। মধুপুর গড় বাংলাদেশের 3য় বৃহত্তম প্রাকৃতিক বনাঞ্চল এবং জীববৈচিত্র্যের দিক দিয়ে বেশ সমৃদ্ধ। তবে এই অপরূপ লীলাভূমির নিচেই রয়েছে ডাউকি ফল্ট, যা 118 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মধুপুর ফল্ট তরমুজের ফালির মতো অসংখ্য প্লেটে বিভক্ত, যেখানে প্রায় 400 বছর ধরে চাপ সৃষ্টি হচ্ছে। শক্তিশালী এই চাপ মুক্তির সময় যে ভূমিকম্প হবে তার মাত্রা রিক্টার স্কেলে পৌঁছাতে পারে 8-এ। এতে ঢাকা সহ বাংলাদেশের মধ্য, উত্তর ও উত্তর পূর্ব এলাকা ব্যাপক ক্ষতির মুখে পড়বে। মেজর সমস্যা হচ্ছে ঢাকার পপুলেশন, ঢাকার স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার। ঢাকায় টোটাল বিল্ডিং আছে 21 লাখ, তার মধ্যে 6 লাখই হচ্ছে 4 তলা থেকে 12 তলা, 15 তলা বা 20 তলা পর্যন্ত। এই বিল্ডিংগুলো, একতলা 2 তলা বিল্ডিংগুলো তেমন ক্ষতি হয় না, ওগুলো ভেঙে পড়লেও মানুষকে তেমন ক্ষতি করবে না। কিন্তু এই বিল্ডিং স্টক 6 লাখ বিল্ডিংকে ইমিডিয়েটলি আমাদের, আমি যেটা বললাম, কালার কোড দিয়ে 4টা স্তরে ভাগ করে আমাদের বিল্ডিংগুলোকে একটা প্ল্যাকার্ড ঝুলিয়ে দিতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ। গত 17 সেপ্টেম্বর দুপুর 12:49 ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 4.2 মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ছিল টাঙ্গাইলে। শেরেশ কাটতে না কাটতেই আরো বড় ঝাঁকি খেল দেশ। শুক্রবার নরসিংদীতে উৎপত্তি হয় 5.7 মাত্রার ভূমিকম্পের, যা আবারও প্রমাণ করলো আরেকটু বড় মাত্রার ভূমিকম্প ধসিয়ে দিতে পারে রাজধানী সহ আশেপাশের এলাকা। 2010 সালে প্রকাশিত দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক গবেষণায় বলা হয়, মধুপুর ফল্টে রিক্টার স্কেলে 7.5 মাত্রার ভূমিকম্প হলে 72,316টি পাকা ভবন ধসে যেতে পারে। আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে $1,112 মিলিয়ন। তবে 15 বছরের ব্যবধানে ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। রাজুকের তথ্য মতে মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার 8,64,619টি থেকে 13,91,685টি ভবন ধসে বা ভেঙে পড়বে, যা মোট ভবনের 40.28 থেকে 64.83%। আমাদের একটা প্রেডিকশন আছে, ঢাকায় যদি একটা 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক হয় প্রায় 2 লাখ 3 লাখ লোক মারা যাবে, আর ওভারঅল প্রায় 30% মতো বিল্ডিং ভেঙে পড়তে পারে। তথ্য বলছে 2020 সালে মধুপুরে ভূমিকম্প দেখা দিলে ইদিলপুর সহ 3টি গ্রামের টিলা ও রাস্তায় 50 থেকে 100 মিটার ফাটল দেখা দেয়। ভূমিকম্প প্রবণ এলাকা হলেও দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও করণীয় নিয়ে তেমন দৃশ্যমান পদক্ষেপ দেখছেন না বলে অভিযোগ স্থানীয়দের। গ্রামের মানুষ সবাই তো আর শিক্ষিত না, এটা আসলেই আমাদের একটা সরকারি পদক্ষেপ দরকার। নিজে যাতে আত্মরক্ষা করতে পারে, অন্যের আত্মরক্ষা যাতে করাতে পারে, সহযোগিতা করতে পারে, রেস্কিউ করতে পারে, সেই ব্যাপারে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া অবিলম্বে প্রয়োজন বলে মনে করি। স্থানীয় প্রশাসন বলছে এ ধরনের কোনো প্রকল্প নেই তাদের হাতে। দুর্যোগ মন্ত্রণালয় যেন মধুপুরকে নিয়ে কাজ করার চেষ্টা করে, যেন এটা পরবর্তী, যদি এই ভূমিকম্প পরবর্তী পদক্ষেপগুলো আমরা সুন্দর করে নিতে পারি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের নভেম্বর মাসের 21 তারিখ পর্যন্ত দেশের অভ্যন্তরে 19টি ভূমিকম্প হয়। আলহাদি খান, নিউজ 24। জোটে থাকলেও 10 বছরেও হাসিনা বিরোধী আন্দোলনে দৃশ্যমান ছিল না জামাত, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধর্মের নামে দলটির রাজনৈতিক ফায়দা আদায়ের চেষ্টা সমর্থন করে না ইসলাম। এদিকে গণতন্ত্রের স্বার্থে বিএনপি অনেক কিছুই সহ্য করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নির্বাচনী আমেজে মেতেছে পুরো দেশ। নিজ প্রতীকে প্রচারণার পাশাপাশি কথার লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। এমন প্রেক্ষাপটে শনিবার রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনা বিরোধী আন্দোলনে জামাতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। জানান, পিয়ারের দাবিতে সোচ্চার দলটি এখন সুর নরম করে নির্বাচনের পথে হাঁটছে। মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করা, আমার মনে হয় না আপনারা সবাই আলোচনা করে আছেন, এটা ইসলাম আমাদেরকে কোথাও বলেছে, এটা আমার জানা নাই। এই যে কিছুক্ষণ আগে একজন বললেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক কোথায় আছে। এবং এটা ঠিক না, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতন্ত্র বিরোধী একটি মহল নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। এই অগণতান্ত্রিক মন মানসিকতা শেখ হাসিনার পরিচয়, আবারও সেই ধারায় চলতে চাচ্ছে অনেকে। বাংলাদেশের মানুষ ত্যাগ স্বীকার করে না, যুদ্ধ, খুন সবকিছু স্বীকার হয়ে ত্যাগ স্বীকার করে আমরা গণতন্ত্রের পথে যেতে চাই। এর আগে রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন রুহুল কবির রিজভী। নির্বাচনের সময় নিয়ে সরকারের অবস্থানের কোনো নড়চড় হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। নির্বাচনের ব্যাপারে সরকার যেহেতু খুব সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, রমজানের আগেই নির্বাচন হবে, আমার বিশ্বাস সরকার এ ব্যাপারে অত্যন্ত দৃঢ় থাকবেন, তার মনোবল অটুট থাকবে, তার সিদ্ধান্তের দিকে কোনো নড়চড় হবে না। জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। এরই মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ভুটানের সরকার প্রধান। ঢাকা সফরের প্রথম দিনে দুজনের মধ্যে এই আলোচনা হয়েছে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আলোচনা হয়েছে দুদেশের বিভিন্ন বিষয় নিয়ে। এর আগে সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন ভুটানের প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানার পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন শেরিং টোবগে। তার সফরে দুই দেশের মধ্যে 3টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় শক্তিশালী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব পাবে জাতীয় স্বার্থ। এই সম্পর্ক রক্ষা করা হবে পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে, এমন অভিমত পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে এক আয়োজনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, নিজেদের নিরাপত্তার কথা ভেবেই রোহিঙ্গা সংকট সমাধানে যথাসম্ভব পদক্ষেপ নেবে বাংলাদেশ। অনুষ্ঠানে ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তিনি বলেন, বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র গণতন্ত্র ব্যর্থ হয়। বিচার বিভাগের সংস্কার রাষ্ট্রের ন্যায় ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রাম বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। We have inevitably found that the challenges confronting our judiciary are mirrored across regions and continents undergoing their own ruptures, recalibrations, and democratic reckonings. Our decisions will be guided by national interest, sovereign equality, and mutual respect. The Bay of Bengal region is becoming a strategic fulcrum, and Bangladesh intends to be a confident actor, not a passive corridor only.
এবারে ZSRM নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক দৃঢ়। ZSRM 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে কমিশন, জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শনিবার সকালে রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের কর্মশালায় তিনি একথা জানান। বলেন, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ভোট করতে প্রস্তুত কমিশন। নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও AI এর অপব্যবহার ঠেকানো বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঐতিহাসিক হবে বলেও আশা প্রকাশ করেন ইসি। I have to attend few other programs today, pre-scheduled. I could not say no to it, but our whole team will be here. And they will carry the outcome of this session, and we will definitely go deep into the reflections and take whatever we could from there. ডিজিটালাইজেশনের এই যুগে একদিকে বাড়ছে অনলাইন সুবিধা, অন্যদিকে বেড়েই চলেছে সাইবার প্রতারণা ও তথ্য চুরির ঝুঁকি। প্রতিদিন অসংখ্য মানুষ ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট ও প্রতারণামূলক মেইলের ফাঁদে পড়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তব জগতের মতোই সাইবার জগতের নিরাপত্তাকেও দিতে হবে সমান গুরুত্ব। বিস্তারিত জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। একটি সাধারণ টেক্সট বা ইমেইল লিংকে ক্লিক করলেই পেয়ে যাবেন আইফোন সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার, অথবা জেনে নিতে পারবেন কত সালে হবে আপনার বিয়ে, কিংবা কবে নাগাদ হয়ে যাবেন কোটিপতি, অথবা লিংকে ক্লিক করে পেয়ে যাবেন নগদ অর্থ। SMS, ইমেইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা এ ধরনের লোভনীয় বা ফিশিং লিংকে আপনিও হয়তো ক্লিক করেছেন, কিন্তু আপনি কি জানেন একটি ভুল ক্লিকই আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেয়া বা ব্যক্তিগত তথ্য চুরির জন্য যথেষ্ট? আপনি ক্লিক করলে জিতে যাচ্ছেন 15,000 টাকা, বা এই লিঙ্কটা 10 জনকে পাঠালে আপনি পেয়ে যাচ্ছেন 15-20,000 টাকা। আমি ভুলবশত একবার করছিলাম এটা, তারপর আমার ওই আগের ফেসবুক এটা চলে গেছে। এই যে আমি এখানে দেখাতে পারবো অনেকগুলো কল আছে হংকং থেকে, সব হংকং থেকে আসে। এগুলো ক্লিক করার পরে আমি তো ফার্স্টে বুঝতে পারিনি যে ক্লিক করলে এত বড় ঝামেলা হবে বা কিছু হবে। আমাদের কাছে লিঙ্কগুলো আসে এবং আমরাই ফাঁদে পড়ি। আমি খুবই ভয়ঙ্কর লেভেলের এটা ফেস করেছি। আমার ইনস্টাগ্রাম হ্যাক হয়, দেন আমার ফেসবুক হ্যাক হওয়ার পরে আমার অ্যামাজন প্রাইমে আমার আপুর কার্ড অ্যাড করা ছিল, ওই কার্ড থেকে $360 মতো চুরি হয় এবং ফাইন্যান্সিয়াল লসও আমি দেখছি। সোশ্যাল রেপুটেশন ধরেন আমার ওইটা তো গেছেই, বা ওইটা তো হ্যাম্পার হয়েছে, ওটার সাথে সাথে ফাইন্যান্সিয়াল যে লসটা ওইটা আসলে আমি দেখছি। খুব প্রলোভন দেখিয়ে লিঙ্কগুলো আসে, যেমন এই লিঙ্কে ক্লিক করলে পাবেন অনেক টাকা, বা হতে পারে যে জবের সুযোগ। আমার নিজের বাবার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার পর আমাকে এবং আশেপাশের মানুষজনকে টাকা চেয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে ডিজিটাল মাধ্যমের ব্যবহার যত বাড়ছে, ততই সক্রিয় হয়ে উঠছে সাইবার অপরাধী চক্র। প্রতিদিন হাজার হাজার ভুয়া লিঙ্ক ছড়িয়ে দিয়ে ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে তারা। ফিশিং সাইটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে জাতীয় পরিচয়পত্র, পাসওয়ার্ড, ব্যাংক তথ্য সহ নানা গোপনীয় ডেটা। এর ফলে শুধু ব্যক্তি নন, গোটা সমাজই পড়ছে এক বড় সাইবার হুমকির মুখে। হুইল একটা থাকবে, এটা স্পিন করবেন, দেন আপনাকে দেখাবে যে এখানে আপনি আইফোন জিতে গেছেন। দেন আপনি ওখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে অভিনন্দন, আপনি জিতছেন, আপনার ইনফরমেশন দেন। অথবা একটার পর একটা আপনার ব্ল্যাঙ্ক ওয়েবসাইটে আপনাকে ঢুকাবে। লিঙ্কগুলোতে ক্লিক করার কারণে নানা ধরনের ফিশিং এবং ম্যালওয়্যার আমাদের ডিভাইসগুলোতে ঢুকে পড়ে এবং সেখান থেকে আমাদের ব্যক্তিগত তথ্য পাচার হয়। আপনার ফোনের অ্যাক্সেস নিতে পারলে আপনার এইগুলো নিয়ে তখন আপনাকে ব্ল্যাকমেইল থেকে শুরু করে আপনার সামাজিক অবস্থানকে অবনতি করা এবং আপনার পুরো জীবনটাকে দুর্বিষহ করে দিতে পারে। মানুষ আত্মহত্যা করতে কেউ বলতে পারে না যে আমি এরকম ফিশিংয়ের শিকার হয়েছে। আসলে তারা আপনার সাইকোলজিকে, আপনার চিন্তাভাবনা এমনভাবে ম্যানিপুলেট করে থাকে, আপনার বুঝার কোনো সুযোগ থাকবে না। বাংলাদেশে সাইবার অপরাধ এখন অদৃশ্য অপরাধের রূপ নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল নিরাপত্তা এখন আর বিলাসিতা নয়, এটি একটি মৌলিক চাহিদা। প্রতিরোধের একমাত্র উপায় প্রযুক্তি নির্ভর সুরক্ষা ব্যবস্থা। অ্যান্টিভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যারের যে সফটওয়্যারগুলো, সলিউশনগুলো,
একটু পে করতে হয়। এগুলো একদমই বিলাসিতা না, এগুলো হচ্ছে প্রয়োজন, খুবই প্রয়োজন। আপনি 500 টাকা দিবেন না, কিন্তু 50,000 টাকা কিন্তু আপনার ঠিকই নিয়ে চলে যাচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু 500 টাকা ঠিক না। এই যে মাইন্ডসেটটা একটু চেঞ্জ করে আনতে হবে, তাহলেই আমরা আসলে সেফ থাকতে পারবো, নিরাপদ থাকতে পারবো। একটা কম্পিউটারে যদি ইনস্টল হয়ে যায় ম্যালওয়্যার, সে কিন্তু পুরো অফিসের ইনফরমেশন কালেক্ট করতে পারছে। সুতরাং আপনি এই সলিউশনগুলো যখন নেবেন, এত প্রয়োজন, শুধু আপনি নিজের সুরক্ষা দিচ্ছেন না, আপনি কিন্তু আপনার কমিউনিটির সুরক্ষা দিচ্ছেন। সাইবার জগতে ভয়াবহ রূপ নেওয়া এই ঝুঁকি মোকাবেলায় এবার এগিয়ে এসেছে গ্রামীণফোন। গ্রাহকদের অনলাইন দুনিয়ায় সুরক্ষিত রাখতে তারা চালু করেছে জিপি শিল্ড নামের একটি ডিজিটাল নিরাপত্তা সমাধান। মাই জিপি অ্যাপে গিয়ে এই জিপি শিল্ড সাবস্ক্রিপশন নেওয়া যাবে মাত্র 50 টাকায়। প্রতিষ্ঠানটি বলছে এই সেবা ব্যবহারকারীদের জন্য একটি সার্বক্ষণিক নিরাপত্তা সঙ্গী হিসাবে কাজ করবে। জিপি শিল্ড মূলত রিয়েল টাইম ডিএনএস ফিল্টারিং প্রযুক্তি ব্যবহার করে। এর মাধ্যমে কোনো ব্যবহারকারী ক্ষতিকর বা ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করতে চাইলে জিপি শিল্ড তাৎক্ষণিকভাবে সেই লিঙ্কটি ব্লক করে দেয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর জন্য কোনো অতিরিক্ত সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ডাউনলোডের প্রয়োজন নেই। এটি সরাসরি নেটওয়ার্ক থেকেই ব্যবহারকারীর ডিভাইসকে সুরক্ষা দেয়। জিপি শিল্ড আন্তর্জাতিকভাবে প্রশংসিত সিসকো আমব্রেলা মোবাইল প্রোটেক্ট প্রযুক্তি দ্বারা সমর্থিত, যা ব্যবহারকারীকে ম্যালওয়্যার, র্যানসমওয়্যার এবং ফিশিং এর মতো মারাত্মক সাইবার আক্রমণ থেকে রক্ষা করে। মোবাইল, ট্যাব বা যে কোনো ডিভাইসেই এই সুরক্ষা পাওয়া সম্ভব। বিশেষজ্ঞদের মতে অনলাইন নিরাপত্তা এখন নাগরিক জীবনেরই অংশ। সচেতনতা ও সঠিক প্রযুক্তির ব্যবহারই হতে পারে নিরাপদ ইন্টারনেটের চাবিকাঠি। আল মোহামিনুল খান, নিউজ 24, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা এখন নাগরিক দায়িত্বেরই অংশ। দর্শক, এক্ষেত্রে জিপি শিল্ড অনলাইন নিরাপত্তায় এক ধাপে গিয়ে দিনাজপুর বিরল উপজেলার কাজীপাড়া গ্রামের চিত্র বদলে দিচ্ছে পোল্ট্রি শিল্প। প্রায় সব বাড়িতেই আছে ছোট বড় মুরগির খামার। এখানকার মুরগির ডিম দেশের বিভিন্ন জেলায় কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। দিনাজপুর থেকে ফখরুল হাসান পলাশের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরল উপজেলার প্রত্যন্ত অঞ্চল বিলাইমারি কাজীপাড়া গ্রাম। এই গ্রামের যুবকরা চাকরির পিছনে না ঘুরে গত কয়েক বছরে মন দিয়েছেন খামারে। প্রায় বাড়ি বাড়ি গড়ে উঠেছে মুরগির খামার। খামারের খাবার থেকে শুরু করে মুরগির পানি পান করা পর্যন্ত অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার হয়েছে। এখানকার উৎপাদিত ডিম চলে যাচ্ছে স্থানীয় সহ শহরের ছোট বড় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। 1000 থেকে শুরু করছিলাম, বর্তমান আমার এখন 5,500 মুরগি। সেটা 2015 সাল থেকে নিয়ে 2025 সাল এখন বর্তমান এই পর্যন্ত আমি আসে দাঁড়াইছি। এই খামারে অনেক বেকারদের কর্মসংস্থান হয়েছে, আবার অনেকেই হাতে কলমে শিখে উদ্যোক্তা হচ্ছেন। সবাই তো চাকরি করতে চায় বা সবাই অনেক চাকরির পিছনে আর কি ঝুঁকতেছে। আসলে আমার এই বিজনেসটাকে খুব ভালো লাগছে, আমি এই জন্য এই বিজনেসটা করতে যাচ্ছি আর কি। আমাকে 1000 মুরগি যদি কেউ শুরু করে, আপনার 10 বিঘা জমিও পারবে না সঙ্গে। স্থানীয় সমবায় অফিস জানায় দলগতভাবে সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে বেকার যুবকদের স্বাবলম্বী হতে সহযোগিতা করছেন তারা। সমিতির সদস্য হলে এখানে তারা নিয়মিত মাসিক সভা, নিয়মিত সঞ্চয়, নিয়মিত শেয়ার, এইগুলো তারা একত্রিত করে তারা নিজেদের ভাগ্য নিজেরাই উন্নয়ন করতে পারে। স্থানীয় প্রাণী সম্পদ দফতর মুরগির খামার তদারকি সহ সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা যে কোনো তরুণ উদ্যোক্তাদের এই লেয়ার খামার করার জন্য উৎসাহ প্রদান করি এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করি। আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের তরুণ উদ্যোক্তারা বা খামারিরা যখন আমাদের কাছে আসেন, আমরা পরামর্শ প্রদান করি। শুধু বিরল উপজেলায় প্রায় 100টি ডিম উৎপাদনকারী মুরগির খামার রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিরোধ কাটিয়ে নিউ ইয়র্কের নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে প্রথমবার মুখোমুখি হন তারা। আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অপরাধ দমন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে উদ্বেগ জানান এ সময় মামদানি। বৈঠকে একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলারও আশা প্রকাশ করেন। নিউ ইয়র্কের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে খেলার খবর।
মিরপুর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দেওয়া 509 রানের টার্গেটে ব্যাট করছে আয়ারল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত আইরিশদের সংগ্রহ 3 উইকেটে 88 রান। মিরপুরে 1 উইকেটে 156 রানে দিন শুরু করে টাইগাররা। দলীয় 173 রানে বিদায় নেন সাদমান। তার ব্যাট থেকে আসে 78 রান। ক্যাপ্টেন নাজমুল শান্ত ইনিংস বড় করতে পারেনি, ফিরে যান দ্রুত। মুমিনুল হকও সেঞ্চুরির দেখা পেলেন না, ফেরেন 87 রানে। তবে শততম টেস্টের দ্বিতীয় ইনিংসে মুশফিক পেলেন 50-র দেখা। 53 রানে রইলেন অপরাজিত। 4 উইকেটে 297 রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে দলীয় 22 রানে অধিনায়ক বালবার্নিতে তুলে নিয়ে সাকিবকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারী হন তাইজুল। এরপর পল স্টার্লিংকেও ফেরান এই স্পিনার। দলীয় 77 রানে কেড মাইকেলকে প্যাভিলিয়নে পাঠিয়ে এই ইনিংসের উইকেট দেখা পান হাসান মুরাদ। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে সাথে থাকে সবাইকে ধন্যবাদ।